হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে প্রায় 8টা আর মেয়ে স্কুলে চলে গেছে। মেয়ে অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে। তো এখন হাজব্যান্ডের টিফিনটা করতে হবে। তো ভাবলাম 5টা মিনিট একটু বসে তোমার সাথে গল্প করে নিই। যে মনটা খুব ভারাক্রান্ত, বিশেষ করে কাল থেকেই মনটা খুব খারাপ। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেন আমার মনটা খারাপ, কারণ সুখ দুঃখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই পজিটিভ জিনিস শেয়ার করার চেষ্টা করি, নেগেটিভিটি আমি তোমাদের মধ্যে আনতে চাই না। কিন্তু আমারও তো রক্ত মাংসের গলা মানুষ, আমারও মন খারাপ হয়, আমারও ডিপ্রেশন হয়। তো আজকে মনে হলো যে না, দুদিন ধরেই মনটা ভীষণই খারাপ, বিশ্বাস করো। তো ভাবলাম তোমাদের বন্ধুদের সামনে এসে যদি দুটো কথা বলি, হয়তো মনটা একটু হলেও হালকা হবে। তোমরাও আমাকে কমেন্ট করবে, তোমাদের আবার কমেন্টগুলো পড়বো, তখন হয়তো মনটা আবার রিফ্রেশ হয়ে যাবে। তো কী বলো তো, মানুষ যে বেঁচে আছি আমরা, একটা সময় ভাবি, যখন চুপচাপ বসে থাকি না, ভাবি যে এই যে বেঁচে আছি আমরা, এটাই অস্বাভাবিক যে বেঁচে আছি। মরে যাওয়াটা খুব স্বাভাবিক। এখন যা দিনকাল পড়েছে না গো, মরে যাওয়াটা খুব স্বাভাবিক। এমন একটা দিন আসবে, হয়তো 50 বছর বয়সে মানুষ বলবে যে বাবা, 50 বছর বয়সে তুই বেঁচে আছিস। মানে এমন এমন এখন মরার, মৃত্যুর কোনো বয়স হচ্ছে না। মানে ভাবতেও পারছি না, কানে এমন এমন জিনিস আসছে যেটা অবাস্তবিক, মানে ভাবা যায় না যে এটাও পৃথিবীতে ঘটতে পারে। তো সেই সব জিনিসগুলো যদি তোমার সাথে ঘটে বা তুমি শোনো, কেমন লাগবে? তো এই দুদিন ধরে না এরকম জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন বলছি না, ব্লগের মধ্যেই বলবো, তোমরা ওই জন্য ব্লগটা পুরো দেখো। এখন মনে হচ্ছে কি বলতো, আমি এখন যদি সংসার ধর্ম ছেড়ে দিয়ে একদম সিধা কোনো জায়গায় নিরিবিলি চলে যেতে পারতাম, গিয়ে চুপচাপ দুটো দিন একদম পিসফুলি কাটিয়ে আসতে পারতাম, ভীষণ ভালো লাগতো। বিশ্বাস করো, খুব মানে ভীষণ মনটা খারাপ, ভীষণ। আমি বলে বোঝাতে পারবো না, এতটা আমার মন খারাপ হয়ে গেছে। কাল থেকে না কিচ্ছু, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। স্টিল নাও 5 মিনিট আমি সোফায় বসেই আছি আর ভাবছি কী করবো। কিন্তু কাজ তো করতেই হবে, গৃহিণীদের বসে থাকলে হবে না। তো চলো, আর কি বলবো বলো। তো এই একটা চোখের পালকে, মানে চোখের পালক পড়তে না পড়তেই মানুষের জীবনের সাথে না কত কী ঘটে যেতে পারে। এই আজকে আমি এখানে বসে আছি, বিকেলে নাও থাকতে পারি। একদম চিরবাস্তব কথা, বিশ্বাস করো। শুনতে হয়তো খারাপ লাগছে, বাট এটা সত্যি কথা। একটা পলকে মানুষের সাথে কি হয়ে যেতে পারে ভাবতেই পারবে না। সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো জীবনটা ভীষণ ছোট্ট, ভীষণ ছোট্ট। লাইফটাকে যেটুকু বাঁচি আমরা, এনজয় করে বাঁচার চেষ্টা করি। ওই কষ্ট দুঃখ, কে কী বললো, কী করলো, কেন এটা হলো না, কেন এটা করতে পারলাম না, এই জিনিসগুলো একদম মাথা থেকে আউট করে দাও। আমি বলছি ঠিকই, হয়তো আমারও মাঝে মাঝে আসে, বাট আমি চেষ্টা করি না ওভারকাম করার চেষ্টা করি। বেশিক্ষণ আমি এই চিন্তাটা রাখতে পারি না। কোনো না কোনোভাবে আমি আমার মোটিভেশন চেঞ্জ করে দিই, বা আমি ট্র্যাক চেঞ্জ করে দিই, অন্য কিছু করে নিই। তো সেটা লাইফটা খুব ছোটো, এনজয়ভাবে, মানে কী বলবো, খুশিতে কাটিয়ে দাও। আমাদের সাথে 5 মিনিট পর কী হবে আমরা কেউ কিচ্ছু জানি না। তো এই যে 5টা মিনিট যে আমরা এখানে বেঁচে আছি, যে শ্বাস নিচ্ছি, এটাই আমাদের কাছে অনেক। ভগবানের কাছে এটাই কি বলবো, যে থ্যাঙ্কফুল ভগবানের কাছে, যে ভগবান, এই যে এখন আমরা যে এই যে শান্তি বলে যে আমি নিঃশ্বাসটা নিচ্ছি, বা এই যে সুন্দর সকালটা দেখছি, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, চলো আর বেশি জ্ঞান দিলাম না, তোমাদেরও বেশি ভারাক্রান্ত করবো না। তো চলো কাজ শুরু করি, তারপরে আবার ফিরে আসছি। আর ব্লগের মধ্যে অবশ্যই তোমাদের বলবো, তো পুরো ব্লগটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক করো। একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমার মনে অনেক বেশি জোর এনে দেয়। তো চলো। তো এখানে হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে। এখানে ডাটা এনেছে, এটা ব্রিটানিয়া থিন আছে, এখানে আরও সবজি রয়েছে, যেমন উচ্ছে রয়েছে, তারপরে বরবটি রয়েছে, এটা শসা, পটল, আর এখানে রয়েছে কুমড়ো আর ঢ্যাঁড়স। মোটামুটি সবই বাজার এনেছে। এটা মোটামুটি ধরো 3-4 দিনের সবজি বাজারই এনেছে। তো চলো এগুলোকে ধুয়ে তুলি। তারপরে এখনও ঘর টোটালি ক্লিন করা হয়নি, তারপরে তোমাদের সাথে দেখি কি রান্না আজকে শেয়ার করি। আমাদের লাইফটা না খুব আনপ্রেডিক্টেবল, কখন কার সাথে কি ঘটবে আমরা কেউ জানি না। এক পলকে সব কিছু উলটপালট হয়ে যেতে পারে। তাই বলি বন্ধুরা, আমাদের সাথে যেটা 1 মিনিটের পর কি ঘটবে সেটাই আমরা জেনে উঠতে পারি না। আর ভবিষ্যতে আমাদের সাথে কি ঘটবে, কিভাবে আমরা চলবো, কি আমাদের সাথে হতে পারে, এই ভেবেই আমরা টেনশন করে এখন থেকেই ডিপ্রেশনে চলে যাই।
যে ভাবনার ওপর আমাদের কোনো হাত নেই, যে ভাবনাটা বা যে চিন্তাটা করে আমরা পরিস্থিতি চেঞ্জ করতে পারবো না, মানে আমি যদি এখন ভাবি যে আমার ভবিষ্যতে কি হবে, আদৌ যেটা আমার সাথে ভবিষ্যতে হবে সেটা কি আমরা চিন্তা করে চেঞ্জ করতে পারবো না। যেটা হবে সেটা আমাদের মেনে নিতেই হবে, সে তুমি ভাবো ছাই না ভাবো। চিন্তা করলে কি হবে বলো তো, আমাদের মধ্যে ডিপ্রেশন আসবে, অ্যাংজাইটি আসবে, নানান রকম রোগ আসবে। এখন তো টেনশন থেকে সুগার, প্রেশার, কোলেস্ট্রল, সব রোগের মূল কারণ হচ্ছে আমাদের এই ডেইলি লাইফস্টাইল, মানে ডিপ্রেশন, স্ট্রেস অ্যান্ড টেনশন, আর কিচ্ছু না। একটা সময় বন্ধুরা বিশ্বাস করবে না, দূর থেকে যদি কিছু শুনতে পেতাম, ধরো কোনো কিছু ঘটনা শুনতে পেতাম যে কেউ হয়তো মারা গেছে, বা কারোর সাথে কিছু হয়েছে, বা কারোর কোনো বড় রোগ হয়েছে, বা কেউ অসুস্থ, সঙ্গে সঙ্গে না আমি নিজেকে রিলেট করে দিতাম যে যদি আমার সাথে এটা হয়, যদি আমি মরে যাই, যদি আমার এই জিনিসটা আমার সাথে হয়, আমার সংসার, আমার সন্তান, আমার স্বামীর কি হবে, যদি আমি বিছানা থেকে উঠতে না পারি, যদি আমার শরীর খারাপ হয়, মানে এই রকম ভেবে ভেবে না এক সময় তোমাদের আমি গল্প করবো, নিশ্চয়ই তোমাদের সাথে ব্লগে একদিন শেয়ার করব কতটা পরিমাণে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, ভাবতে পারবে না। নিজেকে নিজে আমি ওভারকাম করেছি, যে বুঝিয়েছি যে না, কারোর জন্য পৃথিবীতে কিচ্ছু আটকে থাকে না, সবাই সবার মতন ঠিক চলবে। একদিন, দুদিন, 3 দিন চোখের জল ফেলবে, 4 দিনের মাথায় সবাই সবার কাজে দেখবে ইনভলভ হয়ে গেছে। অনেকে সত্যি কথা এখনও দিকে অনেকে মৃত্যু ভয় পেয়ে কষ্ট পায় যদি আমি মরে যাই। দেখো, জন্ম যদি হয়, মৃত্যুটা আমাদের মানতেই হবে। এই সত্যটা যত তাড়াতাড়ি আমরা নিজেদের মধ্যে মানে মানতে শিখবো, তত তাড়াতাড়ি আমাদের ভালো হবে। সে তুমি যতই ধনী ব্যক্তি হও না কেন, মৃত্যু কিন্তু তুমি কখনোই আটকাতে পারবে না। তাই বলি বন্ধুরা, যতদিন চোখটা আমাদের খোলা আছে, প্রাণ ভরে আনন্দ উপভোগ করো, নিজের কাছে যা আছে তাই নিয়ে খুশি থাকো। খুশি মানে এই নয় লাক্সারিটি, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, 5 স্টার হোটেলে যাওয়া, বা শপিং মলে গিয়ে শপিং করা, সমুদ্র পাহাড় ঘুরে বেড়ানো, একদম নয়। তুমি ডাল ভাত খেয়েও খুশি থাকতে পারো। তোমার যদি মনে হয় জীবনটা তোমার একঘেয়ে হয়ে যাচ্ছে, তুমি কোন জায়গায় যেতে পারছো না, সামনে যদি তোমার কোনো নার্সারি থাকে, সামনে যদি কোনো মন্দির থাকে, সামনে যদি তোমার কোনো গঙ্গা থাকে, যাই থাকুক, মন্দিরে 5টা মিনিট বসে এসো, গঙ্গার ধারে গিয়ে 1 ঘন্টা কাটিয়ে এসো, সামনে যদি নার্সারি থাকে একটা চারা গাছ কিনে নিয়ে এসে বাড়িতে রোপণ করো, দেখবে 1 সেকেন্ডের মধ্যে তোমার মোটিভেশন কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। আমি নিজেকে এইভাবে চেঞ্জ করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। কেন বলতো, আমরা গৃহিণীরা বারবার বলি খুব তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে যাই, কারণ আমাদের কাজের ধারাটা না একই রকম। ঘরের সংসারে ওই এক ঝাঁটা নেতা, রান্নাঘর, একই জিনিস। ওই জন্যই বলছি, কেউ তোমাকে মোটিভেট করতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে মোটিভেট করছো। কেউ তোমার জীবনে খুশি আনতে পারবে না যতক্ষণ না তুমি নিজের জীবনে নিজে খুশি আনছো। তুমি কিসে ভালো থাকো, তুমি কিসে খারাপ থাকো, একমাত্র দেখার দায়িত্ব কিন্তু তোমার, কারণ জীবনটা তোমার। বন্ধুরা, আমরা যদি ইচ্ছা থাকে না, আমরা অনেক ছোট ছোট জিনিসের উপরে কিন্তু আমরা সুখী থাকতে পারি, কিন্তু আমাদের মন আটকে থাকে সেই বড় বড় জিনিসের ওপর, লাক্সারিটির ওপর। ওই জন্য তো অর্ধেক মানুষ পরের সুখ দেখেই নিজের জীবনটাকে ডিপ্রেশনে কাটিয়ে দেয়। আর লাস্ট জীবনে কিভাবে কি পেলাম জীবন থেকে, কিছুই তো পেলাম না, কিছুই তো করতে পারলাম না। আরে কিছু করতে গেলে, কিছু পেতে গেলে কিছু করতে হয়। শুধু বসে বসে পরের জীবনটা দেখলাম যে পরের জীবনে আমার পরের জীবনটা কত সুখ, কত শান্তি, আমার জীবনে সুখ নেই, শান্তি নেই, এটা বললে হবে না। সুখ শান্তি খুঁজতে গেলে তোমাকেও কিছু করতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম, জ্ঞানের কথা বলো কি যাই কথা বলো, বাট এটা বাস্তব কথা। তো দেখো, ক্লিনিং করতে করতে আমি চলে এলাম রান্না। আমি কিন্তু ডাস্টিং আর রান্না একসাথেই দুটোকে ব্যালেন্স করে করতে পারি বন্ধুরা। কারণ দেখো, একটা করে রান্না করছি আর একটা করে আমি ঘর গিয়ে ডাস্টিং করে আসছি। আমার এখানে হাজব্যান্ডের আলুর তরকারি করা হয়ে গেছে, ও মুড়ি দিয়ে খাবে। আর এখানে দেখো আনাজ কাটা হয়ে গেছে, এবার আনাজটা কেটে চলে এলাম বেডরুমে। আমি না এক কাজ এক নাগারে করতে পারি না, আমি একটু চেঞ্জ করে করে করি। যদি ধরো একবার বেডরুমটা ঝেড়ে এলাম, চলে গেলাম রান্নাঘরে, আনাজটা কেটে এলাম, বা ভাতটা বসিয়ে এলাম, আবার চলে এলাম ডাইনিং রুমে, একটা পোর্শন ঝেড়ে নিলাম। তাহলে কী বলতো, তুমি একঘেয়ে হয়ে যাবে না। তুমি যদি একঘেয়ে ডাস্টিং করতেই থাকো, একঘেয়ে রান্না করতেই থাকো, তোমার সেই জিনিসটার ওপর না বোর ফিল হয়ে যাবে। আমার কথা মেনে দেখো, তোমরা এইভাবে সংসারটাকে সাজিয়ে নাও যে একবার রান্নাঘরে যাচ্ছ, একবার রান্নাটাকে একটু নেড়ে এলে, নিয়ে এসে একটুখানি ঝাড়পোছ করে নিলে, বা একটুখানি ফার্নিচার ঝেড়ে নিলে, দেখবে মানে কী বলতো, একঘেয়েমি চলে আসবে না। আশা করি তোমাদের একটু হলেও আমি কিন্তু বোঝাতে পারছি।
কি পরিমাণে আমার ঠোঁট ফাটছে দেখো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো তোমাদের কি এই সিজনেও ঠোঁট ফাটছে এত গরমে। আগে তো শীতকালে আমার শুধু ঠোঁট ফাটতো, এখন দেখছি গরম পড়ে গেছে তাতেও কি পরিমাণে ঠোঁট ফাটছে। আর আমার একটা ব্যাড হ্যাবিট, ছোটো থেকে ব্যাড হ্যাবিট, যে মানে কি বলবো, ঠোঁট খুঁটে রক্ত যতক্ষণ না বার করবো ততক্ষণ আমার শান্তি নেই। আর ওই জন্য ঠোঁটটা আমার বেশি আরও কালো হয়ে যায়। আর দেখো কী অবস্থা দেখেছো, এই দেখো এখানে রক্ত বেরিয়ে গেছে। রাতের বেলা চাপ চাপ করে লিপ বাম মেখে নিচ্ছি, তাতেও দেখছি ঠোঁট ফেটে একদম চৌচির হয়ে যাচ্ছে। আমার আর আমার মেয়ে দুজনে এত পরিমাণে ঠোঁট কোটা, মানে রক্ত যতক্ষণ না বেরিয়ে যাবে তখন খুঁটেই যাবো শুকনো চামড়া, হয় দাঁত দিয়ে ছিঁড়বো নাহলে নখ দিয়ে কামড়া মানে টানবো। সবাই বকে যে কী অবস্থা ঠোঁটটার, কী অবস্থা, আর কী জ্বালা করে, কিন্তু তাও ওই যে আবার ভুলে যাই আবার খুঁড়তে থাকি। তোমরা প্লিজ কমেন্ট করে বলো তো তোমাদেরও কী এরকম ঠোঁট ফাটছে কি না। আমার তো প্রচণ্ড পরিমাণে ঠোঁট ফাটছে, শীতকালেও এত ঠোঁট ফাটতো না এখন যা পরিমাণে ঠোঁট ফাটছে। তো চলো, মা এখানে খাবার রেডি করে নিয়েছে, দেখতে পাচ্ছি কি না, এই যে মার খাবার যা দেখা যাচ্ছে না কেন, এই যে এখন খাবো, ব্রেকফাস্টটা করে নিই তারপর তোমাদের সাথে আবার ফিরছি। একদম প্লেন ডাল ভাত, কিচ্ছু না, প্লেন ডাল ভাত রয়েছে। তো চলো আগে খেয়ে নিই তারপর কথা বলছি। আমার হয় না কোনো, আমার হয় না, আমার সাথে না মা এত তখন সুন্দর হয়। পুরো কি রান্না করবো গো? ডাটা ভাজা, ডাল ভাত। ডাটা জোরে বলো। হ্যাঁ ডাল ভাত। হ্যাঁ আর সেটা বলো, আর কি করবো, তরকারি কি করবো? তরকারি করতে হবে কেন, পটল ঢ্যাঁড়স কিছু একটা বলো। তরকারি ভালো হয়েছে, খাও, খুব ভালো ছেলে। চলো বন্ধুরা, এখানে ডাঁটাটা কেটে একটু সেদ্ধ করতে বসিয়েছি নুন জলে। আর এখানে এই পটলগুলোকে দেখো একটু বড় বড় করে কেটে নিয়েছি, পটলগুলোকে এবার ভাজবো, ঠিক আছে, পটল পোস্ত করবো। চলো আর দেখো পটলগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি আর দেবো একটুখানি হলুদ। কাঁচা লঙ্কা আমি সর্ষে পোস্তর মধ্যে বেটে দিয়েছি, ওই জন্য আলাদা করে দিলাম না। আর পরিমাণ মতন নুন স্বাদ মতন। আমরা নুনটা না একটু কম খাই, আমার হাজব্যান্ড একদম নুন খেতে পারে না, মানে নুন ছাড়া রান্না করে দেবে ও খেয়ে নেবে, বাট একটু যদি রান্নায় নুন হয়ে যায় সেই রান্না ও টাচই করবে না। আগে আমার বিয়ের প্রথম এত পরিমাণে নুন হাত ছিল, সব রান্নায় নুন, যত ভাবি কম দেবো সেই প্রত্যেকটা রান্নায় নুন হয়ে যেত, কি অবস্থা হতো। যাই, আগে থেকে অনেক ইমপ্রুভ করার চেষ্টা করছি, ডে বাই ডে এখনও করছি। তো চলো এবারে না এটা দিয়ে দেবো, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। ফ্রিজে ছিল তো এখনও পুরো শক্ত, ওই জন্য আগে দিয়ে দিলাম, পুরো শক্ত হয়ে গেছে, ভুলে গেছিলাম নামাতে, এই এখন দিলাম, এক্ষুনি গরমে পুরো গলে যাবে। তো থাক একটু হোক। একটা জিনিস দেখাই চলো, দেখো আমার ফ্রিজে কতগুলো পেপসি স্টোর করা রয়েছে। অনেক দিন, প্রায় 2-3 দিন হয়ে গেছে হাজব্যান্ড পেপসি নিয়ে এসছে, মানে প্রত্যেকটা গরমেই না আমরা পেপসি খাই একটা করে। তারপর থেকে সেই যে সবার ঠান্ডা লেগেছে, কেউ আর সাহস করে পেপসি খেতে পারছি না, না মেয়ে খাচ্ছে, না আমি খাচ্ছি, না মা খাচ্ছে, তিনজনেই ঠান্ডা, অবস্থা খারাপ। এখানে হাজব্যান্ড ডিম নিয়ে এসেছিলো আসার সময়, সেই ডিমটাকে ধুয়ে নিই তারপরে তুলবো। তো চলো এই ডিমটাকে একটু ধুয়ে নিই, কারণ ডিম আমি সবসময় ধুয়ে তুলি, প্রচণ্ড পরিমাণে ডিমের নোংরা থাকে। তো ধুয়ে তারপর তোমাদের সাথে ফিরছি। এখানে ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে, তাকে অফ করে দিই, দাঁড়াও। চলো ডিমটা আগে ধুয়ে নিই, প্রচুর, এ বাবা এটা ফাটা, কত ডিম যে ফাটা বেরোয়। আর আমরা একটু বেশি ডিম খাই, প্রত্যেকেই আমরা একটা করে ডিম খাই, মা মাঝে মাঝে একদমই খেতে চায় না, খুব রেয়ার খায়, বলি যে ডিম খাওয়া খুব দরকার, কিন্তু না খেলে আর কি করা যাবে। মা কত ডিম ফাটা, ই বাবা দেখো মা অর্ধেক ডিম ফাটা, ই বাবা। মা পটলটা নাড়াও তো একটুখানি, ইস কি অবস্থা রে, এই দেখো মা সব ডিম ফাটা, এগুলো ধোবো কি করে। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে যে ইনসিডেন্টের কথা বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, তো চলো সেটাই এখন শেয়ার করি। সেটা হচ্ছে কালকে আমার বড় মাসির বার্থডে ছিল, তো যথারীতি এই বড় মাসিকে ফোন করে উইশ করব, মানে উইশ করার জন্য ফোন করেছি। তো মাসির গলাটা না খুব ভারক্রান্ত, মানে গলা শুনে কথা শুনে মনে হচ্ছে মাসির মনটা ঠিক নেই। তো মাসিকে ফোন করে বললাম, মাসি তোমার আজকে জন্মদিন, তুমি এত মন খারাপ, একটা মরস হয়ে আছো কেন?
তখন মাসি বলছে না রে, আমার 2-3 দিন ধরে না মনটা একদম ভালো নেই, ভালো লাগছে না কিছু, মনে হচ্ছে যদি এখান থেকে চলে যেতে পারতাম খুব ভালো হতো পাড়া ছেড়ে। আমি বললাম কী হয়েছে তোমার? তখন মাসি আমাকে বললো যে দেখ, আমার ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের এই ফ্ল্যাটে একজন বউ, মানে হাজব্যান্ড ওয়াইফ, তার বাচ্চা নিয়ে থাকে, বাচ্চারা ক্লাস 4-এ পড়ে। আর ওয়াইফের বয়স, মানে বউটার বয়স খুব জোর হার্ডলি তো 34 বছর হবে কিনা সন্দেহ, মানে আমার থেকে অনেক ছোট। তো হট করে বাচ্চাকে পড়াতে বাচ্চাকে বলছে বাবু আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি উপরের মানে ফ্ল্যাটের ওপরের কাউকে ফোন করে বা গিয়ে ডেকে নিয়ে আসো, আমার শরীরটা খারাপ লাগছে, অস্থির হচ্ছে। তো বাচ্চা ছেলে সে গেছে, ওপরের সব লোকজনকে ডেকে নিয়ে এসছে, এসে দেখে যথারীতি বউটা পড়ে গেছেন, পড়ে গিয়ে বমি করছে, তাকে সবাই হসপিটালে নিয়ে যায় ধরে। তো ডাক্তার বললো সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে, মাথার শিরা ছিঁড়ে গেছে, অপারেশন করতে হবে। তো যথারীতি অপারেশন হলো, একটার পর একটা অপারেশন হলো। 2-3 দিনের মাথায় যথারীতি ডিটোরেট করতে শুরু করে দিল বউটা, আর 2-3 দিনের মাথায় বউটা পুরোপুরি শেষ হয়ে গেল। ভাবতে পারছো 34 বছর বয়সে এই মৃত্যু কি মানা যায়? তখন না কোনো সময়, তখন সেই সময়টা না ভগবানের ওপর একটু হলেও রাগ হলো যে ভগবান, কত মানুষ আছে যারা মৃত্যু, মানে কি বলবো, রাস্তাঘাটে পড়ে আছে, তাদের কেউ দেখার নেই, 100 মানে বিছানায় শয্যাশায়ী, তারা বিছানায় টয়লেট করে দিচ্ছে, পটি করে দিচ্ছে, তারা তাদের ভগবান না নিয়ে, আর এই ছোট্ট মানে যারা 34 বছর বয়স, তাই বউটাকে নিয়ে নিল, ক্লাস 4-এ পড়ে, তার মানে তার বয়স কত হবে? তার ছেলের বয়স 7-8 বছর হবে, তো ছেলেটার কি হবে বলতে পারো? মানে তখন না আমি সত্যি কথা, এখন ফোনে তখন আমি নিজেই 5 মিনিট না পুরো বাকরুদ্ধ হয়ে গেছি, আমি নিজেই কিছু বলতে পারছি না, মাসিকে সান্ত্বনা দিতে পারছি না যে সত্যি যে এইরকমও মানে এইরকমও মানুষের সাথে ঘটতে পারে। তো সেই জন্য না আমারও মনটা তারপর থেকে ভীষণ ভারাক্রান্ত। বিশ্বাস করো যে কোনো জীবনের ওপর কোনো গ্যারেন্টি নেই, কার কোনো কী হবে না হবে আমরা কেউ কিচ্ছু জানি না বন্ধুরা। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর শেয়ার করে একটু হালকা হওয়ার চেষ্টা করলাম বন্ধুরা। চলো বন্ধুরা, একবার লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপর ঢাকা দেবো। এখানে রয়েছে পটল পোস্ত, একদম মাখা করে করেছি, পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি। চাটনি রয়েছে, আমের চাটনি, এখানে একটু আলু ভাজা রেখেছি, মেয়ে আলু ভাজার জন্য খায়। এখানে হচ্ছে তোমার কী বলে, ডাঁটা ভাজা, কুমড়ো ভাজা আর ডাল, আর মেয়ের জন্য দিয়েছি একটা ডিম সেদ্ধ। তো এই হচ্ছে আমাদের সিম্পল আজকে লাঞ্চ মেনু। তো চলো, এরপরে রান্নাঘর পরিষ্কার করা আছে, স্নান করবো, পুজো করবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এনেছি ফুল, হ্যাঁ দেখি। আজকে তো অনেকগুলো ফুল ফুটেছে গো মা, এই এতদিনে বেশ আজকে দেখলাম একটু ভালো, মানে ঝুড়ি পুরো ভর্তি হয়ে গেছে। সব জবা ফুটেছে আজকে, ধরো আমি এটাকে যাই পুজো করে আসছি। মহলে মালিত নন্দন সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন পবনতনয় হৃদয় বিরাজ কর রক্ষকলোরি শ্রী গুরু চরণ কোটি প্রণাম তাহার চরণে শ্রীরামের চরিয়া চরণ বুদ্ধিহীন পবন কুমার গুচাও মনের যত ক্লেশ বিকার। তো বন্ধুরা, ব্লগটা পুজো করতে করতেই আজকে শেষ করছি, আর বেশি বড় করছি না। যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমার দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যেও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আমার ব্লগের মাধ্যমে তোমরা যদি কেউ কোনোদিন হার্ট হয়ে থাকো বা দুঃখ কষ্ট পেয়ে থাকো, তাহলে আমি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে মনে হয় কী বলো, তোমাদের সাথে শেয়ার করলে মনে হয় না আমি একটু কষ্টটা মনে হয় ভাগ করে নিলে কষ্টটা কিছুটা কমে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে, টাটা।